অভিষেকের মাথায় ডিম ছুটছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ছবিটা দেখলেন, এটা কেউ কেউ টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এর আগে পরে কিছু ঘটনা আছে। আগে পরে ঘটনা মানে এখন কি চলছে সেটা একটু বলে রাখি। এই ছবির সময়তে পচা ডিম ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে, আর নোংরা ছেঁড়া জুতো ছোড়া হয়েছে, আর অভিষেক ব্যানার্জির জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। মানে লুচ্চা ভাইপো যাকে বলেন আপনারা, কয়লা ভাইপো, বালি ভাইপো এইসব বলেন। তো ভাইপো বিরাট মস্তানি করতে গিয়েছিল, বুঝলেন তো। আজকে সকাল থেকে মস্তানিটা করে যাচ্ছে। মানে 4 তারিখে ফল প্রকাশ হয়েছিল, আজকে 30 তারিখ, 30শে মে, মাঝখানে 25 দিন চলে গেছে। 25 দিন পরে লুচ্চা ভাইপোর ইচ্ছা হয়েছে নায়ক হওয়ার, হিরো হওয়ার ইচ্ছা হয়েছে। তো এর কোনো ধারণাই ছিল না। এ ভাবতো কি গোটা পৃথিবীকে, একটা রিপোর্টারদের একটা অংশকে খাম দিত। আজকে যে বাইকে গিয়েছিল সেটাও একটা প্রেস লেখা বাইক। মানে অবাক হয়ে যাবেন আপনারা, কি চলছে এই পশ্চিমবঙ্গে, কি চলেছিল, এখনো কি চলছে। একটা রিপোর্টার, সে তার বাইকে করে বসিয়ে সে নিয়ে যাচ্ছিল এবং তাকেও 2-4 ঘা দিয়েছে, চড় কিল ঘুষি এইসব খেতে হয়েছে, পচা ডিমের অংশ গেছে। এবং এই যে লুচ্চা ভাইপো, তার কোনো লাজ লজ্জা নেই কিন্তু। মানে সে তারপরেও বলে আসছে যে বিজেপি করাচ্ছে, আমি হাইকোর্টে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব, আমি হ্যান করেঙ্গা, স্যান করেঙ্গা, বিরাট করেঙ্গা, ছিড়েঙ্গা ইত্যাদি ইত্যাদি বলে গেছে। তো এই লুচ্চা ভাইপোর এই দশাটা, এটা তো অনেকে বলছেন কম হয়েছে। মানে জামা কাপড় তাও পরে আছে, তারপরে জুতোও পরে আছে, মাথায় হেলমেট পরে আছে, কোনো রকমের বিরাট কোনো ক্ষতি হয়নি। শারীরিকভাবে অক্ষত অবস্থায় যাদের বিরুদ্ধে মূল্যপাত করে এই লুচ্চা ভাইপো, সেই পুলিশ, মানে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অধীন পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের অধীন সেন্ট্রাল ফোর্স, যাদের বিরুদ্ধে সকাল থেকে রাত পর্যন্ত এরা শুধুমাত্র কটাক্ষ করে যায়, নোংরা কথা বলে যায়, তারাই পুলিশ পাঠিয়েছিল, সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছিল। তারপরে উদ্ধার করে এই লুচ্চা ভাইপোকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো আজকে সকাল থেকে কি হয়েছিল আপনারা জানেন, যে বিধানসভায় 80টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পাঠানো হয়েছিল এই লুচ্চা ভাইপোর প্যাডে স্পিকারের কাছে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, তার কাছে পাঠানো হয়েছিল। তো তারপরে হঠাৎ দেখে বিধানসভা কর্তৃপক্ষের, বিধানসভার সচিবালয়, যেটা যারা সচিব আছেন, যারা সরকারি অফিসার, তাদের দেখে মনে হলো যে এই সইগুলো সবাই করেছে। তো তারপরে যখন খোঁজ খবর নেওয়া হলো, তা দেখা গেল তৃণমূলের বিধায়করা তারা বলছেন না না, আমাদেরকে কেউ সই করায়নি। বাহারুল ইসলাম থেকে, নয়না ব্যানার্জি থেকে, চোরকুনাল থেকে সবাই। এরপরে কি হলো, বিধানসভার তরফে কমপ্লেন করা হলো পুলিশের কাছে। তারপরে সিআইডি তদন্ত শুরু হলো। চোরকুনালের বাড়িতে পুলিশ গেল, বাহারুলের বাড়িতে গেল, নয়নার বাড়িতে গেল এবং লুচ্চা ভাইপোর বাড়িতে গেল। লুচ্চা ভাইপোর বাড়ির তো হিসাব নেই, কোন বাড়িতে কখন থাকে। হলফনামায় এক বাড়ির অ্যাড্রেস দেয়, অন্য বাড়িতে থাকে। শান্তিনিকেতন বলে যে প্রাসাদোপম বাড়িটা রয়েছে, তার পাশে আরেকটা প্রাসাদ রয়েছে। তো প্রথম প্রাসাদে গিয়ে যখন সিআইডির অফিসাররা গেলেন, তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হলো। তারপরে তারা জানতে পারলেন যে না, পাশের বাড়িতে আছে। সেই পাশের বাড়িতে গিয়ে যখন তারা নোটিশ ধরালেন, আগামী সোমবার ভবানী ভবনে সিআইডির দপ্তরে এই লুচ্চা ভাইপোকে তলব করা হয়েছে যে আপনি জালিয়াতিটা করেছেন কেন। এবারে দেখুন, আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি বলে আসছেন, আমরা অনেকেই চাইছি, আমি নিজেও চাইছি, লুচ্চা ভাইপোকে তুলবে কবে। আচ্ছা, তুললে কি এই ছবিটা আপনারা দেখতে পেতেন, যে ছবিটা এখন দেখছেন? এই ছবিটা দেখতে পেতেন যে স্বতঃস্ফূর্ত জনরোষ কাকে বলে, গণরোষ কাকে বলে, কাদা মাখিয়ে দেওয়া, জুতো ছুঁড়ে দেওয়া, জুতো দিয়ে পেটানো, জুতো পেটা করা, পচা ডিম ছুঁড়ে দেওয়া, থাপ্পড় মারা, জামা ছিঁড়ে দেওয়া। মানুষের রোষটা কি? মানে দেখবেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার চেষ্টা করে গাড়িটাকে নিয়ে গিয়ে সোজা থানায় ঢুকিয়ে দেওয়ার, অর্থাৎ জনরোষ যাতে না হয়, তার যাতে না কোনো ক্ষতি হয়। মানে ওখানে তো বলে যে জামাই আদরে রাখা হয়। পুলিশের অধীনে বা জেলে গেলে তাদের তো প্রাণটা রক্ষা পায় বটেই, সম্মানের সঙ্গে সেখানে থাকে। বাইরে আপনারা যে যা বলুন, আমরা যে যা বলি, কিন্তু সে থাকে ভালো। কিন্তু এই লুচ্চা ভাইপোকে জেলে ঢোকায়নি, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ভালো করেছে। আপনাদের কি মনে হয়, ভালো করেনি? এবারে যাই, সকালে যখন এইসব কাণ্ড হচ্ছিল, যখন নোটিশ দিতে গিয়েছিল, নোটিশটা নিয়ে সে কি দহরম মহরম, সে কি থ্রেট করা, এখনো পর্যন্ত সেই দাম্ভিক, সেই অহংকারী, সেই অশিক্ষিতের মতো উদ্ধত কথাবার্তা। লুচ্চা ভাইপো বলছে যে আমি কোর্টে যাব এর বিরুদ্ধে,
তারপরে হয়েছে কি, রিপাবলিক বাংলার একজন মহিলা সাংবাদিক এলিনা, আমার বিশেষ পরিচিত একদম বন্ধু, আমার চেয়ে বয়সে ছোট, সে যখন জিজ্ঞেস করলো যে আপনি সই জালি সই করে এইসব জমা দিয়েছেন, তখন তিনি বললেন কি, মানে সে কি বললো, লুচ্চা ভাইপো বললো হ্যাঁ আপনার কানে কানে বলেছে। কথাটা ভালো করে মার্ক করুন, মানে যে চ্যানেলে যে রিপোর্টারকে বলেছে সেই চ্যানেলে তারা এই খবরটা করছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমার তো খুব কানে লেগেছে, খুব খারাপ লেগেছে। একজন মহিলাকে তাকে বলছে প্রকাশ্য ক্যামেরার সামনে আপনাকে কানে কানে বলেছে, মানে ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা কি যে বিধানসভার সচিবালয়ের সঙ্গে ওই মহিলা সাংবাদিকের ওই কানে কানের সম্পর্ক, মহিলাদের কতটা অসম্মান করে, কতটা বাজে ব্যবহার করে, কতটা তাদেরকে ঘৃণার চোখে দেখে, এই কথাটা তার বড় প্রমাণ। একদম প্রকাশ্যে বলছে, একে লুচ্চা ভাইপো বলি তাহলে কম বলি তো? মানে এতদিন ধরে যে বলে আসছি, আপনারা জানেন যে কয়লা ভাইপো, বালি ভাইপো, সোনা ভাইপো এইসব বলেন। তো তার ব্যবহারটা সকাল থেকে বোঝা যাচ্ছিল। সে গিয়েছিল চোরকুনালের বাড়িতে, সেখানে বসে কয়েকজনের সঙ্গে দেখা করেছে, তারপরে ফিরে এসে বাড়িতে আবার স্নান টান করে, তাদের তো খুব দামি সমস্ত বাথরুম, দামি সুইমিং পুল রয়েছে, এসকালেটার রয়েছে, লিফট রয়েছে, সেই সব বাড়িতে বিলাসবহুল জায়গায় স্নান টান করে খেয়ে দিয়ে লুচ্চা ভাইপোর এখন Z+ সিকিউরিটিটা নেই। সে এবারে কাদের সাহায্য নিচ্ছে? যারা বেতনভুক, মানে কাজ করে অন্য প্রতিষ্ঠানে কিন্তু তারা লুচ্চা ভাইপোর থেকেও খাম পায়, তারা সেই খাম পাওয়া রিপোর্টারদের খবর দিয়ে তাদের একদম ব্যারিকেডের মধ্যে সে ভেবেছিল যে একদম চলে যাব ডাঁটে, বেশ বড় বড় ডায়লগ দেবো, বাতেলা দেবো, আবার ফিরে এসে আবার কলকাতায় গরম গরম ডায়লগ দেবো। গিয়েছিল সোনারপুরে। সোনারপুর পুরো এলাকা হলেও যে সঞ্জু সুর বলে যে লোকটির বাড়িতে গিয়েছিল সেটা কিছুটা গ্রামীণ এলাকা, মানে সেখানে গাড়ি ঢুকবে না, সরু রাস্তা, কিছুটা গ্রামীণ এলাকা, বর্ষাকাল এলে জল জমে যায়, এখনো কাদা জমে আছে। তো লুচ্চা ভাইপো যাওয়ার পথে সেখানে সাধারণ একদম যারা মহিলারা, সেখানকার স্থানীয় মহিলারা, তারা ডিম নিয়ে তৈরি ছিলেন, তারা ঝাঁটা নিয়ে তৈরি ছিলেন, তারা জুতো নিয়ে তৈরি ছিলেন, দূর থেকে চোর 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 বাংলাদেশি, তারপরে যা যা বলেছে সমস্ত কিছু এই লুচ্চা ভাইপোকে শুনতে হয়েছে এবং পচা ডিমও খেতে হয়েছে। তারপরে সে গেল সেই বিশেষ যেখানে যাওয়ার কথা ছিল, যার বাড়িতে, সেখানে পৌঁছানোর পরে সেখানেও দহরম মহরম দেখালো, বিরাট বিরাট লেকচার দিল, বাতেলা দিল, এবং সেখানে বাতেলা দিল মানে সে সেখানেও হুমকি দিল। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না করে সেখানে গালাগালি করলো, নোংরা ভাষায়, ইতর ভাষায়, অত্যন্ত কটু ভাষায় তাকে আক্রমণ করা হলো। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, যারা এই লুচ্চাদের দলকে হারিয়ে 4 তারিখে ক্ষমতায় এসেছে, 9 তারিখে সরকারটা শপথ নিয়েছে, 11 তারিখে ক্যাবিনেট মিটিং হয়েছে এবং আজকে 30 তারিখ, মাত্র 25 দিন আগে যে সরকারটা তৈরি হলো জনরায়ের ফলে, সেই সরকারকে গালাগালি দিল। এবং সেই সরকারি দলকে যারা সমর্থন করেছে, কোটি কোটি মানুষ, নারী, যারা বৃদ্ধ বৃদ্ধা, যুবক, সবাইকে তেড়ে গালাগালি দিতে শুরু করলো। তো এই যে চালটা চেলেছিল, আসলে ব্যাপারটা হচ্ছে এরা তো একদম সেই কি বলে, একদম সেই রকেটে উত্থান হওয়া, মানে এসকালেটারে উঠে যাওয়া, কোনো সিঁড়ি ভাঙেনি। এরা হচ্ছে ওই পরামর্শদাতা সংস্থার পরামর্শ নিয়ে চলতো এবং আজ পর্যন্ত চলছে। দেখুন, আমার চোখে পড়েছে যে ভারতেন্দু বলে একটি ছেলে আছে, এই ভাইপোর একদম তার চাকর আর কি, একদম পেড মানে তার এমপ্লয়ি বলতে পারেন, তাকে আমার চোখে পড়েছে। বেশ কয়েকজন সাংবাদিক যারা টিভি চ্যানেলে কাজ করে, অথচ যারা ডিজিটাল যোদ্ধা হিসেবে মাইনে পায়। ভালো করে পয়েন্টটাকে খেয়াল করুন, তারা কাগজে কাজ করে, চাকরি করে, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, টিভি চ্যানেলে চাকরি করে, অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, পোর্টালে চাকরি করে, সেখান থেকে মাইনে পায়, অ্যাক্রিডিটেশন করেছে ফেরেববাজি করে। কারণ কোনো পোর্টালকে বা ইউটিউব চ্যানেলকে কিন্তু সরকার এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি। সে এদিক ওদিক করে মিথ্যে কথা বলে টোলে অ্যাক্রিডিটেশন কার্ড হয়, মানে সরকারি কার্ড, সেই কার্ডটা নিয়ে নিয়েছে। তো সেই তাদের ভরসায় যাওয়া এবং তারা তাকে ঘিরে রাখা। তারপরে কি হলো, সেই বাড়িতে ঢুকে এই লুচ্চা ভাইপো ঘোষণা করলো যে আইসিকে ফোন করো, এসপিকে ফোন করো, পুলিশ না আসা পর্যন্ত আমি যাব না। তো তাহলে এত ভয় যদি গিয়েছিলে কেন? আমাদের প্রশ্ন এটাই। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, লুচ্চা ভাইপো তার দ্বিতীয় বাড়িতে দাঁড়িয়ে, কালীঘাট রোডের বাড়িতে দাঁড়িয়ে বলেছে যে শান্তিনিকেতন বিল্ডিংয়ে, মানে ওই 181 যেটা কালীঘাট রোড সম্ভবত অ্যাড্রেসটা, মানে শান্তিনিকেতন এখন আপনারা সবাই জেনে গেছেন, মমতা ব্যানার্জির বাড়ির ঠিক কাছেই, তার পিসির বাড়ির কাছেই। তো সেই বাড়িতে আমি গত 7 বছর ধরে থাকি না।
7 বছর যদি তুমি থাকো না, তাহলে ওই বাড়ির সামনে এত লম্ফ-ঝম্প, এত পুলিশের ব্যারিকেড, এত স্ক্যানার, এত বেশি রেস্ট্রিকশন কেন ছিল? কেন Z+ সিকিউরিটির সমস্ত কিছু যা মজুদ রাখা ছিল আর কি, মানে ওই রাস্তা দিয়ে যেতে গেলে কেউ মোবাইলটাও পকেট থেকে বের করতে পারতো না, কেউ ছবি তুলতে পারতো না। এখন তো সবাই গিয়ে সেখানে একদম খিল্লি করা শুরু করে দিয়েছে, এই ভাইপো বাড়িতে আছিস কিনা, বেরিয়ে আয়, এইসব ব্যাপার। তো আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ভাইপো তাহলে কেন নিয়েছিল? মানে ওই বাড়িতে থাকে না, অথচ আমাদের প্রশ্ন যে তার হলফনামায় কেন সে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানা দিয়ে রেখেছিল, এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার একটা প্রশ্ন। এগুলো সব জালিয়াতি, মানে জালিয়াতির কোনো শেষ নেই। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি সরকার এতই খারাপ, কেন্দ্রীয় সরকার এতই খারাপ, রাজ্য সরকার এতই খারাপ, তাহলে সেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য কেন নিতে হলো লুচ্চা ভাইপোকে? কেন রাজ্য পুলিশের সাহায্য নিতে হলো লুচ্চা ভাইপোকে? এর পাশাপাশি আরেকটা যেটা বড় প্রশ্ন, যে এই লুচ্চা ভাইপো যাদের বলে বলিয়ান ছিল, মানে দক্ষিণ 24 পরগনাকে একদম মুক্ত করে দিতে হবে, বিরোধী শূন্য করে দিতে হবে, তার ওহ লাভলি সে কোথায়? তার যে দলের যে গুন্ডারা মস্তানরা তারা কোথায়? তার এই লুচ্চা ভাইপোকে কেন মিডিয়ার সাহায্য নিতে হচ্ছে? কেন তার সেই ডিজিটাল যোদ্ধা হিসেবে যাদেরকে সে মাইনে দেয়, একদম যারা পা চাটা, বন্ধুরা বিশ্বাস করুন এখনো পর্যন্ত রয়েছে, এবং তারা আগামী দিনেও সম্ভবত পা চেটে যাবে। এবং তাদের যেটা অভীষ্ট, যেটা লক্ষ্য, সেটা হচ্ছে 2029-এ মমতা ব্যানার্জি হবে প্রধানমন্ত্রী আর লুচ্চা ভাইপো হবে মুখ্যমন্ত্রী। দেখুন 2029-এ তো সম্ভব না, তারপরে যখন আবার ভোট হবে, মানে 2026-এ ভোট হলো, 2031-এ আবার ভোট হবে, তখন এই লুচ্চা ভাইপো মুখ্যমন্ত্রী হবে, চোরকুনাল হবে ডেপুটি মুখ্যমন্ত্রী। ফলে এখনো পর্যন্ত চটি কিন্তু চেটে যাচ্ছে, এখনো পর্যন্ত পদলেহনকারীরা কিন্তু বিন্দাস আছে, মালটা তো পাচ্ছে না, এদের তো পয়সাটা এখনো পর্যন্ত আছে। আর সবচেয়ে যেটা বড় আমার কাছে যেটা মনে হয়েছে প্রস্তাব বা পরামর্শ বা মনে উদয় হয়েছে এই চিন্তাটা, যে লুচ্চা ভাইপোকে জেলে ঢোকায়নি, এটা খুব ভালো করেছে। আরও কিছুদিন একে জেলে না ঢুকিয়ে ওই রকম ডাকুক, ভবানী ভবনে ডাকুক বা থানায় ডেকে পাঠাক, একে একটু ছেড়ে রাখুক, তাহলে সাধারণ মানুষের যে ক্ষোভ, তাদের যে রাগ, তাদের যে ঘৃণা, মানে অন্তহীন ঘৃণা রয়েছে, সেটাও সবাই দেখুক, গোটা রাজ্য দেখুক, গোটা দেশ দেখুক, গোটা বিশ্ব দেখুক। এই কারণ লুচ্চা ভাইপোর যোগ রয়েছে বিভিন্ন দেশে, সেটা থাইল্যান্ড হতে পারে, দুবাই হতে পারে, অন্যান্য দেশে, ইউরোপ, আমেরিকা, ভানুয়াতু, এইসব জায়গায় বিভিন্ন চোরাচালানের সঙ্গে, বিভিন্ন রকমের হাওলা কাণ্ডের সঙ্গে। আর এই বাংলাদেশ দেখুক, পাকিস্তান দেখুক, শ্রীলঙ্কা দেখুক, নেপাল দেখুক। তো লুচ্চা ভাইপো কিন্তু এত সহজে সে দমার পাত্র নয়, সে সম্ভবত আবার কোনো একটা কর্মসূচিতে কোথাও না কোথাও যাবে, এবং তখন আপনারা এই ছবিরই পুনরাবৃত্তি দেখতে পাবেন। এই রকম পচা ডিম, এরকম কাদা, এরকম জুতো, এরকম জামা ছিঁড়ে দেওয়া, এরকম টুকটাক একটু থাপ্পড় মারা, একটু ঘুষি মারা, এইসব হবে, মানে তাকে হেলমেট পরে যেতে হবে। অতএব কিছুদিন অন্তত জেলে ঢোকার আগে পর্যন্ত লুচ্চা ভাইপোকে এইসব দিন দেখতে হবে বলে আমরা মনে করছি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।